মন যা খোঁজে কিছু ভালোবাসা, প্রেমের গল্প সবই পাবে। শোনো যদি ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প। নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন বুদ্ধদেব গুহর লেখা সাসানকি। নতুন চাকরিতে জয়েন করতে এসে চক্রধরপুরে যখন নামলো বুঝু, রাউরকেল্লা এক্সপ্রেস থেকে তখনও রাত ছিল। আজ ট্রেনটা বেশি লেট করলেই খুশি হতো, কারণ পথটা সবটুকুই দেখতে দেখতে যেতে পারত। স্টেশনে নেমে গাড়ি খুঁজে নিতে কোনোই অসুবিধা হলো না। সাদা রঙা একটা অ্যাম্বাসেডার। ড্রাইভার তার নাম বলল সানেকা মুন্ডা। সানেকা হিন্দিতেই বলল, চা খাবেন নাকি স্যার? স্যার কথাটাতে প্রচুর বেশ সুরসুরি লাগে। যাদের নিজেদেরই ক্রমাগত অন্যদেরকে স্যার স্যার করতে হয়, তাদেরই কাউকে কেউ স্যার স্যার বললে সুরসুরি একটু লাগে বই। সব স্যারেরই স্যার যেমন থাকে, তেমন স্যার স্যার করাদেরও স্যার স্যার করার লোক থাকে। এখনো তো অন্ধকার, পথে কোথাও কি পাওয়া যাবে না চা? পাওয়া গেলে পরেই খাওয়া যেত। হ্যাঁ, তা কেন পাওয়া যাবে না? একটু পরেই আলো ফুটবে। এমন করে ড্রাইভার সানিকা মুন্ডা বলল, যেন ডিম ফোটার কথাই বলছে। তাহলে অন্ধকার যতক্ষণ থাকে আমি একটু ঘুমিয়েই নি। ট্রেনে আমার মোটেই ভালো ঘুম হয় না। বুঝু বল, ঠিক আছে, একটা বালিশও আছে দেখবেন পিছনের কাঁচের পাশে রাখা। আপনি আরামে ঘুমো। ঘুম না ভাঙলে আমিই ডেকে দেবো আপনাকে আলো ফুটলে। বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে পিছনের সিটে আসীন যদিও হলো, কিন্তু ঘুম এলো না কপালে। ডিজেল ইঞ্জিনের গাড়িতে একটা বিশেষ কটকটি আওয়াজ হয়। পেট্রোলের ইঞ্জিনের গাড়ির চালের মতো এর চাল মসৃণ। হু হু করে গাড়ি এগোতে লাগলো, আর হু হু করে চৈত্র মাসের শেষ রাতের হাওয়াও আসতে লাগলো উল্টো দিক থেকে। এখনো হাওয়ায় হিম আছে। মিনিট 15 পরেই সানেকা মুন্ডার ভাষায় বলল, আলো ফুটলো। কি জায়গা এটা? পিজু শুধালো পিছনের সিটে সোজা হয়ে বসে। নাটকি, সানেকা বলল। তারপর ভুজুকে আর কিছুই শুধোতে হলো। সানেকা এই অঞ্চলেরই মানুষ, তাই এই অঞ্চলের সমস্ত জায়গা এবং সমুদায় তথ্য সম্বন্ধে সে পুরোপুরি ওয়াকিবহাল। বুজুর ঔৎসুক্য হয়তো ওকে বিশেষ উৎসাহিত করে থাকবে। তাছাড়া কিছু লোক কথা বলতে খুবই ভালোবাসে। ভালো শ্রোতা পেলে তো একেবারে সোনায় সোহাগা। সানেকা বলল, এরপরে গাড়ি গভীর জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে টেবো হয়ে টেবো ঘাটে উঠল। বাহ, আগে কখনো জঙ্গল পাহাড়ের দেশে এসেছেন স্যার? একটু ভাবলো বুঝু। একবার মধুপুরে আরেকবার দেওঘরে এসেছি, কিন্তু মধুপুর দেওঘরকে তো জঙ্গল পাহাড় বলা চলে না। যদিও দেওঘরের কাছে দিগারিয়া পাহাড় আছে। বলল, শুধু মধুপুর আর দেওঘরে গেছি। ছোটখাটো পাহাড় ছিল, জঙ্গল ছিলই না। সেসব জায়গা কোথায় স্যার? বুজু যেমন তার ছোট্ট জগতের বাইরের প্রায় কোনো খবরই রাখে না, সানেকা মুন্ডা বোধহয় তার চেয়েও কম রাখে। বলল, সেসব জায়গা তো এই বিহারের মধ্যে। বিহার? সে তো বিরাট রাজ্য স্যার। কোনো মানুষের একটি জীবনে কি তা দেখা শেষ হবে? অনুশোচনার গলায় বলল সানেকা। উত্তর না দিয়ে বুজু চুপ করে রইল। ভাবছিল, রাজ্য হিসেবে বিহার যদিও এমন কিছুই বড় নয়, পৃথিবীর প্রেক্ষিতে তো নয়, তাই তা দেখতে সারা জীবন লাগার কথা নয়।
তবে দেখারও তো বহু রকম আছে। এক জীবনে বিহারের তো বটেই, এই বিপুলা পৃথিবীর কটা জায়গাতেই বা যেতে পারবে ও। গড়পড়তা টুরিস্টদের মতো ক্যামেরা কাঁধে ছাপা সিল্কের রঙিন হাওয়াইন শার্ট পরে পৃথিবীময় দৌড়ে বেড়ানোর চেয়ে এক জায়গায় থিতু হয়ে বসে মনে মনে বিশ্বময় বেরিয়ে বেড়ানো এবং পড়াশোনা করা বোধহয় অনেকই ভালো। অন্তত বুঝুর তাই নয়। বইয়ের মধ্যে দিয়ে যেমন বেড়ানো হয় তেমন বেড়ানো নিজে ঘুরে বা উড়েও কি হয়? দেবর ঘাটে উঠছে গাড়ি স্যার, ভালো করে দেখে নিন। ভারী সুন্দর জঙ্গল, পাহাড় আর খাল। গাছেদের পাতা ঝরা শুরু হয়ে গেছে। চৈত্র সকালের পেতল রাঙা রোদে এখনো ঠান্ডা বন পাহাড়, আর তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া উঁচু নিচু পথটিকে ভারী ভালো লাগছে। ওগুলো লাল লাল কি ফুল? গাড়ি চালাতে চালাতে সানিকা ঘাড় ঘুরিয়ে দেখে বলল, অনেক রকমের ফুলই আছে, পলাশ, শিমুল, অশোক, আরো কত গাছ। কিছু কুসুম গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজিয়েছে। কুসুমের নতুন লালচে পাতাকে পাতলা ফুলের মতো দেখায়। লাল পাতিয়া, ফুল দাওয়াই, আরো কত ঝোপঝাড়। নাম কি আমি সব জানি স্যার? এই গন্ধটা কিসের? ঘুম পেয়ে যাচ্ছে যে গন্ধ। করণ যায়, মহুয়ার। আর কদিন পরে শাল ফুলের গন্ধেও বুঁদ হয়ে থাকবে এইসব জঙ্গল পাহাড়। একটা হেয়ার পিন বেঞ্চ নেগোশিয়েট করেও বলল, এসব গাছগাছালি, পাকপাখালি এবং আমাদের মুন্ডাদের সম্বন্ধে প্রায় সব কথাই জানেন দিলধারকান বাবু। তিনি কে? অবাক হয়ে শুধালো পুজো। আমাদের কারখানারই লেজার কিপার। তার সঙ্গে সময় আলাপ ঠিকই হবে আপনার। আপনারই তো ডিপার্টমেন্ট, তার কাছ থেকেই সব জেনে নেবেন। তিনি তো আমাদের মেয়েই বিয়ে করেছেন, কারখানার কাছের গ্রামেই থাকে। আমাদের মেয়ে মানে? মানে মুন্ডা মেয়ে। তাই? কিন্তু কি নাম বললে? দিলধারকান পান্ডে? জি স্যার, দিলধারকান পান্ডে। বাচপানে পারিজির এমন সুন্দর চেহারা ছিল যে বাবা মা তার নাম রেখেছেন দিলধারকান। হাসি এবারেও সানিকার কথা শুনে। নাম শুনেই হাসবেন না স্যার, খুবই পণ্ডিত লোক। আমাদের সম্বন্ধে উনি অনেক জানেন। ইংরেজ বা বেলজিয়ান বা জার্মান মিশনের ফাদাররা অনেকে বেশি জানেন ওর থেকে অবশ্য। খাতা লেখাটা করেন নিছক পেটেরই দায়। অন্য উপায় থাকলে এই লাহি কোম্পানির গদিতে বসে হিসাব করে জীবন কাটাতেন না। খুবই ভালো হলো, অনেক কিছুই জানা যাবে ওর কাছ থেকে। আমি তো ট্রেন থেকে নেমেই ভালোবেসে ফেলেছি তোমাদের দেশ। পরে আরো বাসবে। কেউ আমাদের সত্যি সত্যি ভালোবাসলে আমরাও তাকে ভালোবাসি। কেউ আবার মিথ্যা মিথ্যা ভালোবাসে নাকি? এসে বলল পুজো। তারাই তো দলে ভারী। পাহাড় জঙ্গলের মধ্যে মধ্যে অনেকখানি উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা চলে এসে জঙ্গলেরই মধ্যে একটি বড় জায়গাতে গাড়ি থামালো সানিকা। ঘন্টাখানেক পর বলল, গরম জিলাপি আর কচুরি খাবেন চায়ের সঙ্গে? নিশ্চয়ই, কিন্তু এটা কি জায়গা সানিকা? উৎসুক চোখে গাড়ির জানলা দিয়ে বাইরে চেয়ে ওষুধ। বান্ধগাঁও, আজ বুধবার, এখানে মস্ত হাট বসবে আজ। দেবঘাটের আগে হেস্তালি পেরিয়ে এলাম আমরা। নজর করেছিলেন? একটু বসুন স্যার, আমি অর্ডারটা দিয়ে আসি। টাকা নিয়ে যাও সানিকা। না স্যার, আপনার কাছ থেকে টাকা নিলে আমার চাকরি চলে যাবে। কেন? বাবুজি বলে দিয়েছে। কে বাবুজি? আমাদের কোম্পানির মালিক। তার ছেলেরা এখানের আর কলকাতার কাজ দেয়। আর বাবুজি, তিনি কোথায় থাকেন? তিনি যে কোথায় থাকেন আর কোথায় থাকেন না তা তিনিই জানেন। এখন অবশ্য কারখানাতেই আছেন, সঙ্গে মাতাজিও আছে। বাবুজিকে তো বিদেশে যেতে হয় প্রায়, কিন্তু দেশে থাকলেও একটানা আদৌ কোথাও থাকেন না। মুরুহু, বলরামপুর, ঝালদা, লাতেহার, ডালটনগঞ্জ সব জায়গাতেই লাহির জন্য ঘুরে বেড়াতে হয় তাকে। চরকির মতোই ঘোরে, শীত, গ্রীষ্ম, বর্ষা। সানিকা দোকানে গিয়ে একটু পরেই ফিরে এলো।
সঙ্গে একটি ছেলেকে। তার হাতে শালপাতায় গরম জিলিপি এবং কচু আর আলুর তরকারি। বলল, নিন স্যার। আরে আরে দাঁড়াও, নেমেই খাচ্ছি, গাড়ি নোংরা হবে যে, আর জায়গাটাও তো ভালো করে দেখা হবে একটু। নাম যেমন খুশি স্যার, চা করতে বলি? বলো, দুধ আর চিনি কম। সানিকা নিজে দোকানে গিয়ে খেয়ে নিল, পুজুর চা পাঠিয়ে দিল। তারপর নিজে চা খেয়ে ফিরে এসে স্টিয়ারিং এ বসল। বনগাঁওয়ের পরই মুরহ। এই মুরহ থেকে তাজনার মধ্যে তিনটি লাহির কারখানা আছে। লাহিটা কি বস্তু? লা আর লাটা? ও মানে লাক্ষা স্যার, ইংরেজিতে যাকে বলে সেলা। তার তিনটে ফ্যাক্টরি কি তোমাদের কোম্পানির না? না না, তিনটে কোম্পানি আলাদা আলাদা। আচ্ছুরাম খালফাক, সমর সিং জয়সওয়াল আর তাজনা সেলাক কোম্পানি। তাজনা সেলাকের মালিক অবশ্য আগে আচ্ছুরাম খালফাক কোম্পানির ম্যানেজারই ছিলেন। তাই? ওই দেখুন স্যার, ওই যে মুরহুর ডাক বাংলো দেখা যাচ্ছে টাইমে, ওইখানে জওয়ানদের রিক্রুটমেন্ট হয়। তাই? বুঝলাম আর্মির রিক্রুটমেন্টের কথা বলছে। এসেই তো গেলাম, আর কি। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের কারখানার বাউন্ডারি ওয়াল স্যার, দূরে দেখতে পাচ্ছেন কি? এত স্যার স্যার করো না তো, আমাকে বুঝু বাবু বলেই ডেক। জি স্যার। বুঝু দেখলো মস্ত হাতা কারখানা, কৃষ্ণচূড়া, জ্যাকারান্ডা, দেবদারু এবং আরো অনেক গাছে গাছে ছেয়ে আছে। গেটে ঢোকার পর ড্রাইভটিও বেশ অনেকখানি। অফিসের সামনে গাড়ি গিয়ে দাঁড়াতেই থপথপে সাদা চুল ও বাঘের মতো চোরা গোফের দৈর্ঘ্য এবং প্রস্থের সমান এক ভদ্রলোক দাঁড়িয়ে উঠে বুজুকে জোর হাতে আপ্যায়ন করে নামায়। তার পরনে মিলের ধুতি এবং সাদা ফতুয়ার উপরে হালকা ঘি রঙা সিল্কের পাঞ্জাবি। মানুষটিকে চোখে পড়ার আগেই তার ভুঁড়িটি চোখে পড়ে। ভুঁড়ি যায় আগে আগে, তিনি যান পিছে পিছে। বাবুজি পরিষ্কার বাংলাতে বললেন, আগে আপনি চান টান করুন, নাস্তা করুন। যদি রাতে ঘুম না হয়ে থাকে তবে এক পক্কর ঘুমিয়ে নিন। তারপর আমার লোকজন সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন। আপনার থাকার ব্যবস্থা হয়েছে লাইব্রেরি ঘরে, নিরিবিলিও হবে, কুয়োতলির পাশে, গাছগাছালিও অনেক আছে। অসুবিধের মধ্যে শুধু একটু, বাথরুমটা ঘরের মধ্যে নয়। আমরা পুরোনো দিনের লোক, অ্যাটাচড বাথরুমটা অস্বাস্থ্যকর বলেই মনে করি। একটানা কথাগুলো বলেই বললেন, চলুন চলুন, আপনাকে ঘরটর দেখিয়ে দিই। সানিকা গাড়ি নিয়ে পিছন পিছনে লাইব্রেরি ঘরে ঢুকে দেখতে পেল নামেই লাইব্রেরি ঘর, বইপত্র তেমন নেই। যা আছে তা কিছু ধর্ম পুস্তক। বাবুজির নাকি দেবটি যে খুবই সে কথা কলকাতাতেও খুব শুনেছে আশারা। হিন্দিতে লেখা বই বেশি এবং দেওয়ালে বিল্ট ইন আলমারির মধ্যেই আছে। ভেতরের এক কোণাতে একটা সোফা সেট, একটা বড় টেবিল, দুপাশে দুটো চেয়ার আর মস্ত একটা ডাবল বেড খাট। তাতে চারজন মানুষ আরামে পাশাপাশি শুতে পারে, ডানলপিলো পাতা। ফুল ফুল কাজ করা বিছানার চাদর বালিশ, নরম একরঙা বেড কভার দিয়ে ঢাকা, চমৎকার ব্যবস্থা। বাবুজি বুজুকে বললেন, আপনার বেডটি থেকে সবকিছু এখানে এসে যাবে। ক্যান্টিন বা গেস্ট হাউসে আপনাকে যেতে হবে না। হটকেসও আছে, পুরো তো কম নয়। সব বন্দোবস্তই করা আছে, অসুবিধা হবে না কোনো। যখনই চাইবেন ফ্লাস্কে করে চা এবং বরফ নিয়ে আসবেন। তবে অসুবিধা একটাই, এখানে ভেজিটেরিয়ান খেতে হবে। আমার অস্ট্রেলিয়ান গরু আছে, খাঁটি ঘি, দুধ, ছানার কোনো অভাব নেই। আপনি বড় দুবলা রায় সাহেব, আপনাকে মোটা করে দেব। সানিকা গাড়ির ফুট খুলে দুটো সুটকেসটা নিয়ে বাবুজি বললেন, আপনি তাহলে চান টান করুন। আরে কোথায় গেলি রে, এই সিন্নু। সঙ্গে সঙ্গে যেন কালো পাথরে খোদা চ্যাটালো বুকের হুজুরি বয়সী একটি ছেলে এসে দাঁড়ালো, সামনে হাত জোর করে প্রণাম করে। বাবুজি বললেন,
আপনি যতদিন থাকবেন সিন্নু আপনার সঙ্গেই থাকবে, খিদমতগার। প্রথম কয়েকদিন রাতেও এখানেই শুতে পারে যদি আপনার ভয় করে। সে হবে ক্ষণ। কর্নওয়ালিস স্ট্রিট থেকে বেরোনো এক সরু গলির মধ্যে শৈশব কেটেছে পুজো, কৈশোর। যাবার মধ্যে ওই তো মামাদের সঙ্গে একবার মধুপুরে আর একবার দেওঘরে। জানলা দিয়ে আর চোখে চেয়ে দেখলো বাথরুমের পাশেই যে পাথরের পাঁচিল, তারপরই ধুধু করছে মাঠ। বাঁ দিকে আর ডান দিকে দুটি ছায়া ঘেরা গ্রাম দেখা যাচ্ছে। মধ্যে দিয়ে চলে গেছে প্রান্তরকে চিরে দিয়ে পিচের পথ। সে পথ গেছে মাঠ, কুটি হয়ে রাঁচি আর ডান দিকে মুড়। পাটকেলে রঙা মাটির পায়ে চলা পথ দেখা যাচ্ছে তার ডাইনে আর বাঁয়ে। ডান দিক আর বাঁ দিকে গ্রামে গেছে সেই পথ। এসব দেখে শুনে বুজুর মনে হলো এরকম নির্জন জায়গায় রাতে একজন স্থানীয় লোক থাকলে ভালোই হয়। কিন্তু কথাটা সংকোচে তখনই স্বীকার করতে পারলো না বাবুজির কাছে। আমি চান করে নিচ্ছি। 8 ঘন্টা পরে সিন্নুই আপনার নাস্তা নিয়ে আসবে। যদি না ঘুমোতে চান তবে অফিসে আসবেন নাস্তা করে। ঠিক আছে, অফিসেই যাব, দিনের বেলা আমি ঘুমোই না। বাবুজি চলে গেল। সুটকেসটা জায়গা মতো রেখে তারপর চেঞ্জ এবং চান করার জিনিসপত্র বের করে চান করতে গেল বাথরুম। লাইব্রেরি ঘরের দরজা থেকে হেঁটে যেতে 9-10 মিটারের মতো লাগে। মস্ত বাথরুম, মোজাইক করা। উঁচু জানলার বড় বড় গড়াদের ফাঁক দিয়ে 4 গাছের ডাল ঝুঁকে বাথরুমের ভিতরে পড়েছে। একেবারেই জংলি বাথরুম। শাওয়ার খুলে তার নিচে দাঁড়িয়ে চান করতে করতে বেশ ভালো লাগলো দুজন। ভোরবেলা চক্রধরপুর থেকে শুরু করে এই মুরুহ জায়গাটার প্রেমে পড়ে গেছে। মানুষজন তো বটে, এমনকি বাড়িঘর পর্যন্ত সবই অন্যরকম। তবে এখানেও যে বেড়াতে আসেনি, এক শুকনো কাজ নিয়ে এসেছে, এই কথাটা মনে করি খারাপ লাগছে। অফিসের দিকে যেতে যেতে সিন্নুকে শুধালো, বাবুজি কি মারোয়ারি? না না, ওরা হলেন পাঞ্জাবি সর্দার, কিন্তু দাড়ি নেই। বহু পুরুষ হলো বাংলার পুরুলিয়া গ্রামের ঝালদাতে এরা বসবাস করছে। আদি বাড়ি ছিল পাঞ্জাবের রোপায়। এখন যেখানে খুব জোর মারপিট চলছে। আপনি তো সব জানেন বাবু, আকছাক যখন পরে। ও বলল সবকটি। কাছির পেটা পাহাড়টার একটা খোলে বুড়ো লোকটা দাঁড়িয়েছে, কোমরে হাত রেখে, পিচ রাস্তার দিকে চেয়ে। পাহাড়টার নাম গাদিকা দুরাঙ্গু। মুন্ডারি ভাষায় গাদিকা দুরাং মানে হনুমান। একসময় এই পাহাড়ে নাকি এতই হনুমান ছিল যে তাদের হুপ 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 ডাকে সর্বক্ষণ পাহাড়তলির গা আর উপত্যকা সরগরম হয়ে থাকত। এখন হনুমান তো দূরের কথা, একটি গাছও অবশিষ্ট নেই। বৈশাখের প্রথমে আজই প্রথম বৃষ্টি হয়। গত 9 মাস বৃষ্টি হয়, তাও বর্ষার বৃষ্টি নয়, কাল বৈশাখী। অনাবৃষ্টিতে সব ক্ষেত জমি তার পুকুর শুকিয়ে গেল। এখনই বৃষ্টির রকম দেখে মনে হচ্ছে যে কতিক সুবিধের নয়। বিবর্ণ ছাতা একটি ছিল বটে সঙ্গে, কিন্তু সেটা বুড়োরই প্রায় সমবয়সী। তাছাড়া হাওয়ার দাপটে বহুবার মেরামত করা ছাতাটার ঘাড় একটু আগেই মটকেছে। বুড়ো লোকটা বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে, ধুতিটাকে কোমরের কাছে জড়িয়ে রেখেছে। কুচকুচে কালো লম্বা চওড়া চেহারা, কিন্তু বয়সে এবং কিছুটা খাদ্যাভাবে রোগা হয়ে গেছে। আজকের এই অনেক প্রত্যাশার বৃষ্টির সঙ্গে যেন খেলা করছিল বুড়ো। নাকে মুখে সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে হাওয়া ধাওয়া করা বৃষ্টির মিহি ছাটকে আর পাহাড়ি পুটির বাচ্চার মতো তরবরানো রুপলি বড় ফোঁটাগুলোর মার নীরবে সহ্য করছিল। ভালো লাগছে, বৃষ্টি এসেছে। মাসখানেক মাস দেড়েকের মধ্যেই লাঙল জমি গর্ভ করতে হবে, যেখানে বন্ধ নয়। চারিদিকে এখন বৃষ্টির ছাল।
কারখানার বনশাল বাবু যেন কলকাতার বড় বাজারে গিয়ে ছান্টু মারোয়ারির দোকান থেকে নানা সুতোর মাপের উজ্জ্বল রূপোর চড়ি কিনে এনে ঝালক টানিয়েছে টাঁড়ে পাহাড়ে। এমন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলে মন খারাপ হয়ে যায়। তার আর চর্ষা জমি থেকে সোদা সোদা গন্ধ হচ্ছে। শেরনাল শাল গাছের মাথাগুলো দোল খাচ্ছে উথাল পাথাল। এই বুড়ো লোকটার বউ ঝাড়িও আকাশে মেঘ দেখলেই খিচুড়ি চাপিয়ে দেয় হাঁড়ি, কাঁঠালের বিচি ফেলে দেয় তাতে, আলু থাকলে আলু, না হলে না। এখনো কুদরুম বা সান্নাই ফুলের শাক হওয়ার সময় হয়, শীতে হবে, বলে খিচুড়ির সঙ্গে বেশ খেতে লাগে। বলতে হতো না সিরকা মুন্ডা, ঝাড়িও নিজের থেকেই বানানো। খিচুড়িটা ঝাড়িও রাঁধেও খাসা। সিরকার মনে হয় হাঁড়ি শুদ্ধই খেয়ে। অঝোর বৃষ্টির ছালর ভেদ করে একটা লাল রঙা বাস রতনলাল কোম্পানি জল ছিটোতে ছিটোতে পিচ রাস্তা বেয়ে চক্রধরপুর থেকে এসে খুঁটির দিকে চলে যাচ্ছে, যেন না দেখা স্টিমার। খুঁটিতে থেমে এই বাস ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাবে সাইকো, সেন্দ্রি, তামার হয়ে বুলবি। তারপর হাইওয়ে ধরে ডান দিকে গেল টাটা, বাঁ দিকে গেলে রাঁচি। এখন কি মাহারাপাড় পাহাড়, বিরসা মুন্ডার সুকানপুর পাহাড় ও বৃষ্টির সুগন্ধি পালা ফুসকায় ঝিমুচ্ছে? বৃষ্টির আঙুল কি ছড়িয়েছে দূরে দূরে? ভাবতে ভাবতে ট্যাঙ্ক থেকে একটু খৈনি বের করে মুখে ফেললো সিরকা মুন্ডা। মনে মনে বলল, ধুর, এই বৃষ্টিতে আর ভেজা হাওয়ায় সব ছাঁচি নিয়ে গেছে খৈনি। সিরকা দাঁড়িয়ে আছে অনেক, ধারে কাছে একটি গাছও নেই যে তার নিচে দাঁড়িয়ে পড়তে পারে বৃষ্টি বাঁচাতে। মাথাটা ইতিমধ্যেই ব্যথা ব্যথা করছে, যৌবন বয়স তো আর নেই। তখন বর্ষার বানকাশি তাজনা নদীতে দোস্তের সঙ্গে ভেসে গেছে কচি শাল গাছেরই সঙ্গে। নদী ভাঙা শাল গাছের ডালপালাতে বসে ভেসে গেছে দুরন্ত গতি। তার পাশে বসে থেকেছে সেই গাছেরই কিচিরমিচির করা পাখি। সিনেমার পর্দার মতো দুপাশে সরে গেছে খোয়াই লাল কাঁকুড়ে জমি। জলটাই দ্রুতগতিতে যাচ্ছে, না ডাঙাটাই, ঠাউর করার উপায় থাকতো না। যেসব দিন গেছে গেছে, তখন এমনি বর্ষার মধ্যে টাড়ে জঙ্গলে বেরোলে খরগোশ আর সজারুদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেত, কে আগে কার গর্তে ঢুকবে। সাদা সাদা সুপুষ্ট মেঠো ইঁদুরের মরা লাল ঘাস ঠেলে দূরে দূরে চলে যেত লাফাতে লাফাতে। ময়ূর ডাকত পুরো পুরো, কিন্তু সজীব কদম্ব গাছেতে ছাঁকড়া ডালে বসে লেজ ঝুলিয়ে কিয়া কিয়া। বর্ষাবনের বুকের ব্যথা ছড়িয়ে যেত দিকে। পুরনো কথা ভাবলেই মন খারাপ হয়ে যায় সিরকা মুন্ডার। কত খানা পিনা, নাচনা গানা, তখন সিরকা দৌড়াতো তো না, যেন উড়েই যেত। আর আজ শরীরের সব গাঁটে গাঁটে বাত কট কট কট। চাতান ছোকরাটা এখনো এলো না। আজকালকার ছেলে ছোকরাগুলো সব এমন। আরে বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা করতে আসবি, তার একটু সময় জ্ঞানই নেই। বলিস এক আর করিস এক, সময় যদি না মানবি তাহলে প্রভু হারাম সময় ভাগ কেন করে দিয়েছিলেন মানুষদের? এমন সময় সিরকা মুন্ডা দেখলো দূরে বৃষ্টির ছালর ফুঁড়ে হাঁটতে হাঁটতে আসছে চাটান মুন্ডা, একটি শটান শিমুলের। বেশ চেহারা ছেলেটার, এমন শরীর মনে সজীব ছেলে মুন্ডাদের মধ্যেও কমে আসছে। কাছে এসে সিরকা মুন্ডা দু হাঁটু ছুঁয়ে প্রণাম করলো সে মাথা নিচু করে। বসা যায় কোথাও? আর এত দেরি যে? সিরকা দুটো প্রশ্ন, একই সব, ইনডাইরেক্ট ন্যারেশন। চলো ওই সাসানডিরিতে গিয়েই বসি, কিছু গাছ তবুও তো এখনো আছে ওখানে, রশ্মি গাছ, করম, চাঁড়, মহুয়া, শিমুল। চল তাই। এগোতে এগোতে বলল, দেরি করলি কেন চাটান? নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম যে, দেরি হয়ে গেল। কোন নদী? তাজ না, কোন নদী আবার? ঘরের কাছে। কি দেখলি? হুল্লোড় তুলে বান এসেছে, নদীর তলায় পাথরে পাথরে ধাক্কা লেগে গুম গুম শব্দ হচ্ছে,
ইচ্ছে করছিল নদীর সঙ্গেই ভেসে যায়। যেতি কোথায়? নদী যেখানে নিয়ে যায়, যেখানে গিয়ে থামে। সিরকা মুন্ডা খৈনির পিক ফেলে হাসল, বলল, ওরে চাটান, নদীর থামা মানেই ফুরিয়ে যাওয়া নয়। অন্য নদী বা সাগরে যখন কোনো নদী গিয়ে মেশে, তখন তার মানে এই নয় যে নদী থেমে গেল, যাত্রা শেষ হলো না তার। অন্য নদী বা সাগরের সঙ্গে মেশা মানেই অন্য জীবনে গিয়ে পড়া। নদীর হারিয়ে যাওয়াটা শেষ নয় রে চাটান, শুরু। অন্য পথে চলা, ভেগ বদল, কলস ছাড়া। গতি ছুটে গিয়ে জ্যোতির গায়ে গা ছুঁয়েই আবার অন্য গতি পায়। নদীর নামই বদলায়, শুধু রং বদলায়। তার চরিত্রও হয়তো বদলায় কিছুটা, কিন্তু তার ভিতরে সে বদলায় না। এ কথা কি তুই বুঝিস চাটান? ভালো করে বুঝি না, তাছাড়া তোমার মতো অত ভাবার সময় কার আছে? বেশি বুঝেই তো সব মাটি করলে তোমরা, পুরোটাই ডোবালে আমাদের। তুই যে বনগাঁও, কুন্দ্রুবুটু, ঝিরপানি আর টেবোঘাটে সোনা খুঁজে বেড়াচ্ছিস, সে সোনা যদি সত্যিই পাস, তাহলে কি হবে জানিস চাটান? এই কথা শুধাবার জন্যই তোকে আজ ডেকে পাঠিয়েছি। বল কি হবে? কি হবে আবার? দেখোই তুমি, আমার মন বলছে পাওয়ার খুব কাছাকাছি এসে গেছি। বুঝিনি তো এখনো তাও। শেষ রাতের স্বপ্ন তো মুন্ডাদের মিথ্যে হয় না, বলো? সোনা পেলে কি হবে? কেন, বড়লোক হব। তারপর তারপর টিভি কিনবো, 2 চাকার ভটভটিয়া, 2 হ্যান্ডেলের সঙ্গে লাল নীল ফিতে ঝুলি। যখন জোর চলবে গাড়ি, তখন পথ পথ করে উড়বে শেখ। যে কোনো হাটের মধ্যে গিয়ে ইলেকট্রিকের হর্ন বাজিয়ে সবাইকে জানিয়ে দেব, এলাম বটে, আমি এলাম, চাটান মুন্ডা। তারপর তারপর বানভাসী তাজনা নদীর মতো সুখেরই বন্যা বয়ে যাবে আমার জীবনেও। গাড়ি কিনবো, দোতলা বাড়ি, গেটে দারোয়ান রাখবো, বড় বড় গোফলা খোল। সুখ কাকে বলে তা কি তুই জানিস চাটান? জানি বই, এই তো সুখ। তখন দুবেলা সুখ লেগে থাকবে আমার 10 আঙুলে। সুখে ভিজে চুপচুপে হব এই বৈশাখের ঝোড়ো দামাল বৃষ্টির মধ্যে। সুখ ঝিলিক মারবে আমার ছিংচাক জামা কাপড়ে। টারানজিস্টার বাজাবো সুখে ছমছমিয়ে। মুরুহু, বিন্দা, সেন্দ্রি, বুলু, কুলডি আর সাইকোর হাটের সব মেয়ে মরদ আমার দিকে চেয়ে বলবে, এ কে বটে হে, এর ওর কোটিটায়, এই যে সেই তাজনাথ চাটান। তারপর তারপর আর কি, এই তো সব। তারপরেও আবার কি থাকবে, আর কি থাকতে পারে? সাসানগিরিতে পৌঁছে সিরকা মুন্ডা সাসানগিরির একটা পাথরে হেলান দিয়ে বসে বলল, তোকে ডেকেছি এ কথাই বলতে যে তুই লোভে পড়েছিস চাটান। লোভের মতো পাপ মুন্ডাদের আর কিছুই নেই। কুঙ্গুরি জুঙ্গুরিদের জন্যই আজ আমাদের এত দুরবস্থা। ঠান্ডা মাথায় ভেবে দেয়, হারাম প্রভু, আমাদের কি বানা দিয়েছিল? ঘন বন, গাছে গাছে ফল, জল ভরা নদী, গাই ছাগলের দুধ, মৌচাকের মধু। আনন্দের কি কোনো অভাব ছিল আমাদের? সাধারণভাবে খেতে পড়তে, সুখে থাকতে এর চেয়ে বেশি কি লাগে রে, বল চাটান? এর উপরই যা কিছু সবই তো আড়ম্বর, আমাদের চেয়েও কত বেশি কষ্টে এই দিশুমে সব দিশুমি কত মানুষ বেঁচে আছে, নেই কি বল? তাদের দিকে তাকা। সেই তারাও তো সন্ধেবেলায় মাদল বাজিয়ে গান গায়, হাসে, নাচে। সুখ কি তোর শহরের বাড়িতে মোটর সাইকেলে বা লম্বা লম্বা চুল বড়লোকের বিটিদের মধ্যে একমাত্র থাকে? তোদের মতো কিছু সব জানতা ছোকরার খপ্পরে পড়ে ভুল পথে চলেই আমাদের অধিকাংশ ছেলে মেয়েরাই নিকুদের পিছনে পিছনে দৌড়াচ্ছে। যা হজম করতে পারোনি তার চেয়েও অনেক বেশি খেয়েছো, অপচয় করেছে। গাছ কেটেছে জঙ্গলের, গাছ কেটেছে বাস্তু। তাই আজ তারা দিশুম দিশুমের পর দিশুম সুখ খা খা করে, ছায়া নেই কোথাও। হায় হায়, কোথায় গেল আমাদের সেই ছোট নাগাপুরা, শান্তির আর সৌন্দর্যের ছোট নাগাপুরা? অদ্ভুত কথা বলো তো তুমি বুড়ো, ঘাড় বেঁকিয়ে বলল চাটা। আর বড় বেশি কথা বল,
এবারই রেগে ওঠে চাটা। আর টিভি তো এখন পৃথিবীর সব মানুষেরই ঘরে থাকে। টিভির দৌলতে সারা পৃথিবীটাই এখন প্রত্যেক মানুষের ঘরের মধ্যে বন্দী। এত সুখ কি আর আছে? পৃথিবী এখন উড়ে চলেছে সিরকা বুড়ো। কম্পিউটার কাকে বলে জানো? নাম শুনেছো কখনো? সিরকা দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, জানি না, জানতেও চাই না। এই তো দোস্ত, তোমাদের সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি শুধু আমাকেই নয়, চারি তিঠের পোকলা টাংলা টুলি আংড়া কোলডা বাড়িরি চালাম ফসিয়া কান্ট্রাবি তিরিবি হেসাদি গ্রামের সব মানুষকেই পিছনে টেনে রাখতে চাইছো। এতে কি মনটাদের ভালো হবে? এটা ভালো নয়। তুমি কিছু বোঝো না, তোমাদের দিন শেষ হয়ে গেছে। একটুক্ষণ চুপ করে থেকে সিরকা মুন্ডা বলল, বুঝলি চাটান, অনেকদিন আগে শুনেছিলাম রামবাবুর কাছে যে সে কলকাতায় গিয়ে এক রকমের গাড়ি দেখে এসেছে, যার নাম স্টুডিবেকার কমান্ডার। সে গাড়িটা যখন চলে তখন এগোচ্ছে কি পিছোচ্ছে তা বোঝার জোটই ছিল না কোনো, বুঝেছিস? চাটান বলল, কি কথা হচ্ছিল এনে ফেললে? কি কথা? পুরো হলে কি না হয়? টিভি তুই কখনো দেখেছিস? টিভি কিসে চলে জানিস চাটান? কেন, ইলেকট্রিতে? আবার কিসে? চাটানে বোকা বোকা প্রশ্নে বিরক্ত হয়ে বলল, না, টিভি চলে বিজ্ঞাপন। যে জানে এমন লোকের কাছ থেকেই আমি শুনেছি। তেল, সাবান, জামা কাপড়, জুতো, সাজগোজের জিনিস যাই তুই টিভিতে দেখিস, যেসব নিখুঁত ভাবে দাড়ি কামানো মরদ দেখিস আর পরীর মতো মেয়েদের, তারা যেমন বাড়িতে থাকে যে কাপড় জামা পরে টিভির পর্দাতে আসে তার নজরে দেখেছিস কি? তাদের একজনের একবার পরা জামা কাপড়ের খরচেই যে আমাদের একটা পুরো বস্তির সব ঘর বিকিয়ে যাবে। সিংবোঙা যখন হেরকোতে তৈরি করেছিলেন তখন তো তাদের গায়ে এক ফালি কাপড়ও ছিল। লজ্জা থাকতে আর নিজেকে সুন্দর করে সাজাতে আমাদের মেয়েদের মধ্যে যারা সবচেয়ে কুশ্রী, তাদেরও তো খুব বেশি কিছু লাগে না। কি রে, লাগে? করঞ্জা আর নেমের তেল, চুলের খোপায় একটু হন্দি ফুল, মুখে সরল হাসি, হাসির মতো লম্বা গল, এই তো সবচেয়ে বেশি সাজ। ওই যন্ত্রটা তোদের ওই টিভি খানি সম্পূর্ণই বিনা কারণে লোভ জাগায় মানুষের মনে। যা তোর আমার নেই, যাতে তোর আমার কোনো দরকার নেই, তাই কিনতে বলে ওই যন্ত্র। তাই তো লোকে ঘুষ খেয়ে, চুরি করে, ডাকাতি করে, চোরাচালান করেও ওই সব জিনিস ঘরে আনছে আজকাল। চারদিকে চোখ মেলে দেখিস না, মানুষকে পুরোপুরি নষ্ট করে দিল ওই চারকোনা বাক্স। আমার ইচ্ছে করে টাঙি দিয়ে আমি যেখানেই টিভি দেখতে পাই সেখানেই তা টুকরো টুকরো করে ভেঙে কোপের পরে কোপ। তাই করো না কেন? হাটের মরা শিরকা, তোমার বুদ্ধি লোপ পেয়েছে। পুরো হলে এমনিই হয়। পাইনি রে, পাইনি চাটাই। আজ সিরকা মুন্ডার কথাতে তোর হাসি পাচ্ছে। শিগগিরই একদিন চোখের জলে ভেসে তোরা আমার কথাই বলবি, তখন আমি থাকবো না। বলবি যে সিরকা বুড়ো আচ্ছা ঠিকই বলেছি, অপ্রয়োজনের প্রয়োজনের লোভের চেয়ে বড় বড় নাখনওয়ালা খতরনাক জানোয়ার বাঘও কিছু নয়, বুকে চলা বিষঢালা সাপও কিছু নয় ওই যন্ত্রর কাছে। পারিস নাকি তোরা এখনো আমাদের দিশুমের সকলকে ওই লোভের হাত থেকে বাঁচাতে? চাটান রে, সোনা দিয়ে কিছু হয়তো হয়, সব হয় না। কবে যে তোরা এই কথাটা বুঝবি? সিংবোঙা সবই দিলেন, কিন্তু যা দিলেন তার সবকিছুই আমরা নষ্ট করে দিলাম। সিংবোঙার ক্ষমা কোনোদিনও আর পাবো না আমরা, দেখিস। আচ্ছা আরো তো বুড়ো, তোমার ভীমরতি ধরেছে। তুমি আমাদের এগিয়ে যাবার পথে প্রচন্ড বাধা। টাঙি দিয়ে তুমি টিভি টুকরো করো, ভাঙো, আর আমি শিগগিরই টুকরো টুকরো করবো তোমার মাথা, এই বলে দিলাম। আমার মাথার কাজ শেষ। সাসাঙ্গিরের দিকে চেয়ে বলল, মাথা ভাঙলি কি রাখলি তাতে আমার কিছু মাত্র এসে যায় না। ঠিক আছে, আমি উঠলাম। অটো খৈনি ছাড়ো তো বুড়ো একটু। চাটানকে খৈনি দিতে কোনো আপত্তি ছিল না সিরকা, কিন্তু ওর খৈনি চাওয়ার ভঙ্গিটা একটু কষ্ট দিল বুড়ো। কোনো কিশোর, কোনো যুবকই বোঝে না যে সব বুড়োরাই একদিন কিশোর অথবা বুড়ো ছিল।
সিরকা মুন্ডা চাটানকে খৈনি দিয়ে নিজেও আরেকটু নিল। এবারে বাড়ি যাবে। তার বুড়ি ঝাড়িও বসে আছে তারই জন্য। ছাড়িওদের মতো বউ এই চাটানরা কোনোদিনও পাবে না। চাটানরা ফাঁকি আর সচ্চাইয়ের মধ্যে তফাৎ বোঝে না। না বোঝে চাটানরা, না বোঝে তার নাতনি মুঙ্গুরিরা। কানা ঘোষায় শুনেছে সিরকা যে চাটানের বউ উস্কির সঙ্গে ওর বনিবনাও নেই, তো সাকামচারি করে না কেন? বুড়ো হাঁটু কটকটিয়ে কোনো রকমে উঠে দাঁড়াল। দাঁড়িয়ে তার কাঁপা কাঁপা গলায় বৃষ্টির মধ্যে একটা গান ধরে। তার কৈশোর বয়সের প্রিয় গান, যে গানের মানে এই আজকালকার চাটানরা হয়তো বুঝবেই না। সোনা লেকাল দিসুম তাবু রূপা লেকান গামাই দাও, ছোটা নাগ পুরে হো মুন্ডাতুয়া হুরুক মাসি লিঙ্গি জোরতানা, জমতানকো জমতানা নুতানকো নুতানা, ছোটা নাগ পুরে হো মুন্ডাতোয়া হুরুম কোসি লিঙ্গি জোরতানা, আদাকান্ত দানা কুয়াবু মিসি হনকো খোজা কুয়াবু, ছোটা নাগপুর হো মুন্ডাতুয়া হুরুম কুরাসি লিঙ্গি জোরতানা। চাটান খৈনি মুখে পুরে বলল, তোমার ভাঙা বাঁশি গলায় আর গান গেও না, তার উপর বৃষ্টিতে ভিজে যা হয়েছে গলার অবস্থা, বাড়িতে গিয়ে আচ্ছিকে বলো পাচন করে দেবে। সিরকা বলল, কোনো কোনো গান থাকে যেসব গান সকলকে শোনাবার জন্যও নয়, শুধু নিজেকে শোনাবার জন্য, বিশেষ করে এই বয়সে। বলা ভালো কি খারাপ তাতে কি যায় আসে, তা হবে। চাটান নিজের মনেই গানের মানেটা নিয়ে নাড়াচাড়া করছে। আমাদের দেশ এই ছোট নাগাপুরা সোনার মতো রূপের নয়। এই ছোট নাগপুরের দুধ আর মধু ছোঁয়ায়, খাদ্য পানীয়র অভাব নেই কোনোই এই দেশে। ভাই বোনেরা যারা দূরে গেছে তাদের সকলকে ডেকে নাও, তোমরা ডেকে নাও এই দুধ আর মধুর রাজ্যে। সিরকা মুন্ডা বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিল তার গ্রাম তিরিরি। বুড়ো এখন খুবই বুড়ো হয়েছে, সন্দেহ নেই, কিন্তু এখনো তার মেরুদণ্ড টানটা। দেখে মনে হচ্ছে যেন কোনো যুবক শালগাছি হেঁটে যাচ্ছে বৃষ্টির ঝালর ফাঁক করে। একটা নালার পাশ দিয়ে বুড়ো এগিয়ে গেল তার তিরিটি গ্রামে। সিরকাকে এখন আর দেখা যাচ্ছে না। সন্ধেও হয়ে এলো। বৃষ্টির ঝালর যেটুকু আলো ছিল তাও মুছে দিয়েছে। চাটানের ফিরে যাওয়ার পথে বৃষ্টিটা হঠাৎই থেমে গেল। একটা রামধনু, এবং রামধনুর সবকটি রঙই তার মুখে এসে লাগলো। পিছনে ফিরে সিরকা মুন্ডাকে খুঁজলো চাটান, খুঁজে পেল। তার সোনা রূপান রূপালেকান বিসুম তাকে কোলে তুলে নিয়েছে, তার আর কোনো আলাদা অস্তিত্বই নেই। টাটটা পেরিয়ে মুরুহুর আচ্ছুরাম খলখাপ সেলাক কোম্পানির গেটের সামনে এসে পড়ল। আচ্ছুরাম, তারপর ঘর মুখে চলল। বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা সাল্লু ময়না ডাকতে ডাকতে উড়ে গেল মাথার উপর। অন্যমনস্ক হয়ে গেল চাটান। বুড়োর কথাগুলো বৃষ্টি ভেজা মাথার মধ্যে মেঠো ইঁদুরেরই মতো নাচানাচি করতে লাগলো। তারপর চাটান ভাবল, কখনো ভাবা যাবে সিরকার কথা নিয়ে। পিচ রাস্তায় নেমে হঠাৎই চাটান আবিষ্কার করলো যে ও নিজেও গুনগুন করে নিজের মনেই গাইছে সিরকা মুন্ডার সেই গান। সব মুন্ডাদেরই গান, ছোট নাগপুরের গান। জমতানকে জমতানা নুতানকে নুতানা, ছোট নাগপুরা হো মুন্ডাতুয়া পুরুমুসুকারাসি লিঙ্গি জোরতানা। তাজনা নদীর ওপরেও রামধনু উঠছে, প্রজাপতি উঠছে নানা রং। মনটা ভারী খুশি খুশি লাগছে চাটান। বৃষ্টিতে চুপচুপে ভেজা একটা ঢিঁচুয়া পাখি জোরে জোরে ডানা নাড়িয়ে উড়ে যাচ্ছে। তার গায়ের ভেজা জল ছিটকে উঠছে। ছিটকে উঠতে রামধনুর সব রং তাতে লেপটে যাচ্ছে। রামধনুর দিকেই চলেছে ঢেঁচুয়া পাখিটা, যেন রামধনুর সঙ্গে কোনো বিশেষ কথা আছে তার। এই প্রথম বৃষ্টি ভেজা সোদা গন্ধ কিসুমের কথা। চাটান মুন্ডা দাঁড়িয়ে পড়ল চলতে চলতে। তারপর নিজের মনেই বলল, বুড়োগুলো চিরদিনই এগিয়ে যাওয়া তরুণদের পিছন থেকে টেনে রেখেছে। ও নিজে যা বোঝে ও তাই করবে, সিরকা মুন্ডা যাই করে। চাটানরা চাটানদের আর সিরকারা সিরকাদেরই।
বড় বড় পায়ে চাটান তাজনা নদীর দিকে তার ঘরের দিকে চলতে লাগলো। জলো হাওয়াতে শীত শীত করছে, বৃষ্টিতে ভিজেও গেছে চুপচুপে। প্রথম বৃষ্টি বছর। এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা সাসানগিরির প্রথম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।